দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভি এর মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের মনের কথা অনুষ্ঠানে আমরা কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এই কিশোর বয়সটা জীবনের একটা টার্নিং পয়েন্ট। এই বয়সের ছেলে মেয়েরা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়, ভিন্ন একটি জগতে প্রবেশ করে এবং এই সময়টা তাদের জীবনের ছোট গল্প বা উপন্যাস হয়ে ওঠে তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যা ও মনের যত্ন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মনোরোগ বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন ডক্টর সুমাইয়া বিনতে জলিল, শিশু মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপু কেমন আছেন? ধন্যবাদ সাবরিন, আমি ভালো আছি। তোমাকে ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ক্রাইসিস, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যা, যেটা অনেকটুকুই উপেক্ষিত, অনেকটুকুই আমরা হয়তো অবহেলা করি। প্রথমেই যদি একটু জানতে চাই যে কিশোর কিশোরীদের এই যে বয়সটা, এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা আসলে কোন সময়টা, কোন বয়স সীমাটাকে আসলে আমরা অ্যাডোলেসেন্ট বলছি? আসলে অ্যাডোলেসেন্ট তো একটা ইংরেজি শব্দ, যদি বাংলা করি তাহলে সেটি হয়ে যায় কিশোর এবং কিশোরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলছে, WHO মতে 10 বছর বয়স থেকে শুরু করে 19 বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন, পিউবার্টি থেকে শুরু করে অ্যাডাল্টহুডের আগ পর্যন্ত, তাদেরকে আমরা অ্যাডোলেসেন্ট বলছি। এবং পরবর্তীতে এটাকে আর্লি এবং লেট অ্যাডোলেসেন্টেও ভাগ করা হয়, অর্থাৎ 10 থেকে 14 বছর বয়স পর্যন্ত আর্লি অ্যাডোলেসেন্ট এবং 15 থেকে 19 পর্যন্ত লেট অ্যাডোলেসেন্ট বলা হয়ে থাকে। এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সময় কি কি ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা বা বিভিন্ন, আমরা জানি যে হরমোনাল পরিবর্তন হয়, একটা মানুষ নিজেকে নতুন করে চিনতে শিখে, তো সেই সময়টা কিন্তু না সে শিশু না সে সম্পূর্ণ একজন অ্যাডাল্ট পার্সন, তো সেই সময় খুব একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়। এই ক্রাইসিসগুলো আসলে কেমন হয় একটু জানতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার ছুটি গল্পে, 13-14 বছরের বয়সের বালকের মতো বালাই আর নাই, একদম শোভাও দেয় না এবং সৌন্দর্যও বর্ধন করে না, এবং সে নিজেও বোধ করে একটু অস্বস্তি বোধ করে। এবং উনি লিখেছিলেন এমনভাবে, আমি যদি ভুল না করে থাকি, যে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী হয়ে থাকে, সে নিজেও যেন খাপ খাওয়াতে পারে না। আসলে খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই অ্যাডোলেসেন্ট ক্রাইসিসটাকেই ব্যাখ্যা করেছিলেন। আসলে যেটা হয়, এটার ধরাবাঁধা কোনো ডেফিনেশন নাই। আমাদের একজন ড্যানিশ জার্মান সাইকোলজিস্ট আছেন, এরিক এরিকসন, উনি প্রথমে আসলে অ্যাডোলেসেন্ট ক্রাইসিস বা আইডেন্টিটি ক্রাইসিসের ধারণাটা প্রবর্তন করেন। আসলে যেটা বললাম, যে পিউবার্টি থেকে শুরু করে যখন অ্যাডাল্টহুডে যায়, বিভিন্ন শারীরিক, মানসিক, সাইকোলজিক্যাল এবং মানে আমরা কগনিটিভ যেটা আবেগীয় যে জায়গাগুলো, এবং সোশ্যাল, সামাজিক একটা পরিবর্তনও হয়, এবং তাকে অনেক নতুন রোল এবং কনফ্লিক্টের মধ্যে তাকে পড়তে হয়। অর্থাৎ সে তার নিজের আত্মপরিচয়টা বুঝতে পারে না, সে কি বিশ্বাস করছে, জাতিগত যে তার আইডেন্টিটি, তার সেক্সুয়াল আইডেন্টিটি কোন দিকে যাচ্ছে, পরিবর্তনটা, যে ট্রানজিশনটা, এই সময় অনেকেই আইডেন্টিটিটা খুঁজে পায় তাড়াতাড়ি, অনেকেই একটু দেরিতে পায়। তো এই জন্যই এই সময় ক্রাইসিসটার উৎপত্তি আসলে হয়। যেমন ধরো, আমি যদি একটু মানে ভেঙে বলি, যেমন বায়োলজিক্যাল পরিবর্তন যদি বলি, শারীরিক পরিবর্তন দুইভাবে হয়। একটা হচ্ছে হরমোনের মাধ্যমে, তার সেক্সুয়াল আইডেন্টিটি গ্রো করছে, আবার ব্রেইনের স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হচ্ছে, এর ফলে এটা তার একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে সাইকোলজিক্যাল এবং মেন্টাল। সেগুলো কিরকম? যেমন ছোট শিশু অবস্থায় সে যুক্তি বুঝতো না, প্রবলেম সলভ করতে পারতো না, এখন সে আস্তে আস্তে যুক্তি বুঝে, প্রবলেম সলভিং স্কিলটা তার তৈরি হয়, অ্যাটেনশন স্প্যান কম থেকে একটু হলেও বাড়ে, ক্রিটিক্যালি সে থিঙ্কিং করতে পারে। এগুলো গেলে একটা পজিটিভ পরিবর্তন। মেমোরি বাড়ে, তারপর প্রসেসিং স্পিড বাড়ে। আরেকটা শব্দ আছে সুন্দর, সেটা বলি, সেটা হচ্ছে মেটাকগনিশন। আচ্ছা, মেটাকগনিশন হচ্ছে থিঙ্কিং, মানে চিন্তার ব্যাপারে সচেতন হওয়া, আমি কি ভাবছি, কি শিখছি, সেটা সচেতনভাবে শিখাই হচ্ছে মেটাকগনিশন। এই পজিটিভ চেঞ্জগুলো যেমন তার আসে, ঠিক একই সাথে তার কিন্তু ভালনারেবিলিটিও তৈরি হয়। সে রিজেকশনের মধ্যে দিয়ে চলে যায়। অনেক সময় সে চিন্তা করে যে আমি আসলে কোন দিকে যাচ্ছি, আমার শারীরিক পরিবর্তনটা আমার পরিবার কিভাবে নিচ্ছে, আমার মানসিক পরিবর্তনটা আমার পরিবার সমাজ কিভাবে নিচ্ছে। একটা রিজেকশনের ভয় থাকে, ভালনারেবিলিটি থাকে, সব কিছু মিলিয়ে এটা গেল। আর সোশ্যাল যে চেঞ্জেসগুলো আসে, যেমন ধরো রোল চেঞ্জ, অর্থাৎ সে আগে ছোট থেকে বড় হয়েছে, এখন সে বাবা মার সন্তান, এখন সে ছোট ভাই বোনের বড় ভাই, এখন সে স্কুলে ফ্রেন্ডদের জন্য একটা নির্ভরযোগ্য জায়গা। তো এই যে চেঞ্জেসগুলো, এগুলো হচ্ছে তার বিকাশের একটা অংশ। এবং এটা যখন সে স্বাভাবিকভাবে উতরে যায়, অ্যাডাল্টহুডে চলে যায়, নিজের আইডেন্টিটিটা খুঁজে পায়,
সে তখন আমরা বলবো যে সে ক্রাইসিসে নাই, সে ক্রাইসিস থেকে বের হয়ে আসছে। আর যখন সে আর বের হতে পারে না, ওখানেই সে বেশ মা বাবার সাপোর্ট পায় না, বেশ লম্বা সময় ধরে থাকতে থাকে এবং কনসিকুয়েন্সেস ডেভেলপ করে, তখন আমরা বলবো যে না, সে ক্রাইসিসটা থেকে বের হয়ে আসতে পারছে না, তার সাহায্য প্রয়োজন। এই যে শারীরিক ও মানসিক বিকাশের সাথে এই ক্রাইসিসটা কিভাবে সম্পর্কিত, এবং এটা কি তার আবেগীয় যে বুদ্ধিমত্তার বিকাশ বা এবং তার পরবর্তীতে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে আসলে কোনোভাবে এফেক্ট করে কিনা? থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন। অবশ্যই এফেক্ট করে। এখানে যেমন আমি বিকাশগুলো বললাম, এখানে এরিকসন যে থিওরিটা দিয়েছেন সেটার সূত্র ধরেই যদি বলি, আসলে উনি বলেছেন অ্যাডোলেসেন্ট ক্রাইসিস ইজ আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ এখানে তার আইডেন্টিটি তৈরি হয়। আইডেন্টিটি বিষয়টা আসলে কি? আইডেন্টিটি বিষয়টা হচ্ছে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা বিভিন্ন সময় বড় হতে হতে সোসাইটি থেকে, এনভায়রনমেন্ট থেকে অ্যাডপ্ট করি, যেটা আমাদেরকে বিভিন্ন সিচুয়েশন ফেস করতে সাহায্য করে, যদি কমন ভাষায় বলি। সো তখন যেটা মূল দুটো আইডেন্টিটি তার ডেভেলপমেন্ট তৈরি হয় অ্যাডোলেসেন্টে, একটা হচ্ছে এথনিক আইডেন্টিটি আর একটা সেক্সুয়াল আইডেন্টিটি। এই সময় বাচ্চার অনেক সেলফ এক্সপ্লোরেশনের প্রয়োজন হয়, অর্থাৎ নিজে নিজে খুঁজে খুঁজে বের করা, নিজেকে বোঝা। এই সময় তার একটা টেনশন থাকে তার রোল চেঞ্জের বিষয়ে, একটা ডিজায়ার থাকে যে সে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, সে ইন্ডিভিজুয়ালিটি তৈরি করতে চায়। একই সাথে তার যে আইডেন্টিটির জায়গাতে বিলিভ, তার বিশ্বাসটা কি, তার মূল্যবোধটা কি, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার এডুকেশনটা কি, তার ডিজায়ারের, তার মানে একাডেমিক যে একটা অ্যাসপিরেশনস থাকে, ক্যারিয়ারের অ্যাসপিরেশনস থাকে। সো এই বিষয়গুলো সে কিভাবে জানবে? সে সেলফ এক্সপ্লোর করতে করতে জানবে। এই জন্যই কিন্তু অ্যাডোলেসেন্ট টাইমটা, রিসেন্ট কিছু রিসার্চও বলছে, 2020 সালে একটা স্টাডি এসেছে যে অ্যাডোলেসেন্ট টাইমটাতে বাচ্চাদের ভালনারেবিলিটি অনেক বেশি থাকে, সেলফ এস্টিম অনেক কম থাকে। এই কারণেই কিন্তু এই সময় একটা বন্ধুত্ব তৈরি করার একটা টেন্ডেন্সি থাকে, যেটাকে আমরা বলছি পিয়ার রিলেশনশিপ ডেভেলপমেন্ট। কেন? কারণ ওই সময় তাদের সেলফ এস্টিম লো থাকে, তারা পিয়ারদের কাছ থেকে বা বন্ধুদের কাছ থেকে সে আইডেন্টিটি বা ওয়েলবিংটা সিক করে। এবং এই সময়টা কিন্তু এই জন্য অ্যাডিকশনটাও তৈরি হয়, কারণ অ্যাডিকশনটা, কারণ সোশ্যাল মিডিয়া বলো, ইন্টারনেট বলো, গেমিং বলো, এটা তাকে কি দিচ্ছে? এটা তাকে অনেক ফ্রিডম দিচ্ছে, এটা তাকে স্বাধীনতা দিচ্ছে, এটা তাকে অ্যানোনিমিটি দিচ্ছে, অর্থাৎ যেখানে তার আইডেন্টিটি নাই, সে যদি অজ্ঞাতভাবে কোথাও আসতে পারে, এটা তার জন্য ভালো। এবং টেইলার্ড কন্টেন্ট দিচ্ছে, অর্থাৎ সে যেরকম পছন্দ করছে সেটাই পাচ্ছে, পার্সোনালাইজড একটা এক্সপেরিয়েন্স হচ্ছে। সো এই সময় তারা ইম্পালসিভও হয়। সো আলটিমেটলি সেলফ এক্সপ্লোরেশনের পদ্ধতির মাধ্যমেই কিন্তু সে বুঝতে পারে যে না, আমি এটা হতে চাই, আমি এমন করতে চাই, আমার এটা ভালো লাগে, আমার ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটির এই জায়গাটা আমি শুরু করতে পারি এভাবে। আমরা এই সময় প্রায় দেখি যে সঠিক বন্ধু নির্বাচনের বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই খুব প্রবলেমের মধ্যে পড়ে, এবং বাবা মারাও খুব সন্দিহান থাকেন, কারণ এই সময়টা কিন্তু বাবা মার সাথে একটা তাদের গ্যাপ তৈরি হয় এবং স্বাভাবিকভাবে বন্ধুদের সাথে আরও বেশি তাদের সখ্যতা তৈরি হয়। তো বাবা মাও মনিটরিংয়ের জায়গাটা হয়তো বা সেভাবে করতে পারেন না, কারণ বাচ্চারা এটাকে প্রাইভেসিটাকে কনসার্ন মনে করছে যে না, আমার প্রাইভেসিটাকে নষ্ট করা হচ্ছে। তো কিভাবে আসলে বাবা মা ওই সময় একটা টিন বাচ্চার সাথে আসলে আচরণ করতে পারে? থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন। আসলে যেহেতু সে অ্যাডোলেসেন্ট, সে এখনো ম্যাচিওর হয় নাই, তার ভুলের প্রচুর জায়গা থেকে যায়, কারণ সে খুঁজছে, সে শিখছে। সো বাবা মার ভূমিকাটা আসলে ছোটবেলা থেকে শুরু হবে। আমি যদি একজন মনোরোগ বিশেষজ্ঞের জায়গা থেকে বলি, প্রথম বাবা মার ভূমিকাটা শুরু হয় একদম ছোটবেলা থেকে সিকিউর অ্যাটাচমেন্ট আমরা যেটাকে বলি, অর্থাৎ বাচ্চা যেন ছোটবেলা থেকে বাবা মাকে তার বিভিন্ন বিপদ সময় পায়, পাশে পায়। বাবা মা যেন তার সেফ স্পেস হয়, বাবা মা যেন তার গো টু প্লেস হয়। কষ্ট হলেই সে যেন বাবা মার কাছ থেকে সেই ওয়ার্মথ, সেই সান্নিধ্য, সেই উষ্ণতা, সেই ভালোবাসা, ভরসার জায়গা যে আমি তাকে রিচ আউট করতে। অ্যাবসলিউটলি। সেই সিকিউর অ্যাটাচমেন্ট থেকে যখন জিনিসটা শুরু হবে, পরবর্তীতে বাবা মার জায়গা চলে আসে প্যারেন্টিং। খুবই খুব ইম্পর্টেন্ট। প্যারেন্টিং এর অনেকগুলো ধরন আছে। বাচ্চার সাথে বাবা মার সম্পর্ক কেমন, এটা যেমন প্যারেন্টিং ডিসাইড করে, ঠিক সেরকম বাচ্চা যখন অ্যাডোলেসেন্ট হচ্ছে, তার বন্ধু নির্বাচন থেকে শুরু করে মাল্টিপল লাইফের সেগমেন্টে বাবা মা কতটুকু ভূমিকা রাখতে পারবেন, অ্যাডোলেসেন্ট কতটুকু অ্যালাউ করবে, এবং সম্পর্কটা পরবর্তীতে কোন দিকে দাঁড়াবে, বাবা মা মনিটরিংটা কিভাবে করবেন, এটা কিন্তু প্যারেন্টিং এর মাধ্যমেই নির্ধারিত হয়ে যায়। যেমন আমরা আদর্শ প্যারেন্টিং বলে থাকি অথরিটেটিভ প্যারেন্টিং বা ডেমোক্রেটিক প্যারেন্টিং, যেখানে বাবা মা এবং বাচ্চার মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে, বাউন্ডারিও থাকে, কিন্তু ওপেননেসও থাকে। বাচ্চার কথা বলারও জায়গা থাকে, বাবা মারও কথা বলার জায়গা থাকে। বাবা মা বলে দেন যে এই 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 তুমি করতে পারবে, অর্থাৎ একটা বাউন্ডারি থাকে, একটা ডিসিপ্লিন থাকে, কিন্তু
বাচ্চা যদি কোনো ভুল করে ফেলে সেটা শোধরানোর জায়গাও থাকে। অর্থাৎ এমন না যে সে ভুল করে লুকিয়ে মানে এটা লুকানোর চেষ্টা করবে, লজ্জায় সে ভীত হয়ে গেল, বা মিথ্যা কথা বলবে বা ভয় পেয়ে যাবে বাবা মার কাছ থেকে। না, বাবা মার অ্যাপ্রোচটা হয় এমন, তুমি ভুল করেছো, ইটস ফাইন, এটা তুমি এভাবেও করতে পারতে, আসো আমরা এটা নিয়ে আলাপ করি, আসো এটা কিভাবে আরো নেক্সট টাইম তুমি যাতে ভুল না করো। এবং অনেক অ্যাপ্রিসিয়েশন থাকে, বাচ্চার পজিটিভ জিনিসগুলোকে হাইলাইট করা, বাচ্চাকে ভুলগুলোকে খেলার ছলে শিখিয়ে দেওয়া। তো প্যারেন্টিংটা যদি সুন্দর হয়, অথরিটেটিভ হয় বা ডেমোক্রেটিক ধরনের হয়, তাহলে দেখা যাবে বাচ্চা যখন অ্যাডোলেসেন্টে যাচ্ছে, বাচ্চা বাবা মার সাথে সুন্দরভাবে সব শেয়ার করছে এবং এটা বাচ্চার সেলফ এস্টিমটাকে অনেকটা বুস্ট করছে। অ্যাবসলিউটলি, এটাও আমি একটা পয়েন্ট বলবো। তো আলটিমেটলি যেটা হয়, তাহলে আমি দুটো কথা বললাম বাবা মার একদম শুরু থেকে করতে হয়, একটা হচ্ছে সিকিউর অ্যাটাচমেন্ট বললাম, আর একটা বললাম প্যারেন্টিং। তারপরে আসতে পারি, এই দুটো যদি ধারাবাহিকভাবে ঠিক হয়ে থাকে, একটা ওপেন কমিউনিকেশন বাচ্চার সাথে বা অ্যাডোলেসেন্টের সাথে। অর্থাৎ যদিও ব্যাপারটা এরকম না যে সবার জন্য একই জিনিস প্রযোজ্য, নো সাইজ ফিটস অল, বাট মোটা দাগে যদি আমরা কিছু স্ট্র্যাটেজি বলি, বাবা মা এগুলো ফলো করতে পারে। যেমন ওপেনিং আপ ইন কমিউনিকেশন, মানে ধরো ওপেন কমিউনিকেশন, অর্থাৎ খোলামেলা একটা পরিবেশ। তুমি কি ভুল করেছো বলো, তোমার সেফ প্লেস, আমরা তোমাকে জাজ করব না, তোমাকে বকা দিব না বা তোমাকে কষ্ট দিব না, বাট তোমাকে কোনো ধরনের হার্ড পানিশমেন্টে যাব না, রেগে যাব না, রাদার আমরা একটা ডিসকাশন করতে পারি। তুমি যেহেতু তোমার এক্সপ্লোরেশনের বয়স, তুমি খুঁজবে, তুমি ডিসকভার করবে, নিজে নিজে শিখবে, কাজে তুমি ভুল করতেই পারো, বাট ইউ আর ওয়েলকাম, আমরা তোমাদের সেফ প্লেস, এটা হতে পারে। দুই হতে পারে বাচ্চাকে রেজিলিয়েন্ট বানানো, অর্থাৎ যে কোনো ধরনের বিপদে পড়লে বাচ্চা যেন ঘাবড়ে গিয়ে কষ্ট না পড়ে ডিপ্রেশন বা যে কোনো ধরনের মেন্টাল হেলথ ডিসঅর্ডারে না চলে যায়, রাদার সে সমস্যাটা সলভ করে আবার আগের জায়গায় ফেরত আসতে পারে, কোপ করতে পারে, ওই সময় করতে পারে, এবং প্রবলেম সলভিং শেখানো। অর্থাৎ একটা এমন যদি হয় যে বাবা মা বাচ্চাকে শুরু থেকে সবকিছু গাইড করে করে শিখিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিচ্ছেন, বাচ্চা কিন্তু নিজে সমাধান করা শিখবে না। বাবা মার উচিত হচ্ছে ওই অ্যাডোলেসেন্ট টাইমটা ছোটবেলা থেকেই তৈরি করতে হয়, যে প্রবলেম আইডেন্টিফাই করতে শেখানো, প্রবলেমের কি কি সলিউশন হতে পারে এই চিন্তাটা যেন সে করতে পারে, সেই চিন্তাটা তাকে করতে দেওয়া, সেই সবগুলো সলিউশনের মধ্যে বেস্ট সলিউশনটা যেন বাচ্চা খুঁজে বের করতে পারে তার নিজের বুদ্ধি দিয়েই, সেটাতে হেল্প করা। অনেক ধন্যবাদ। এই যে অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট, এটা নিয়ে আমরা অনেকগুলো ধাপই শুনলাম, এটা আসলে গুরুত্ব দেওয়া কেন প্রয়োজন, তার অ্যাডাল্টহুডে এটা কি ধরনের প্রভাবটা আসলে পড়ে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বিষয়গুলো? অ্যাডোলেসেন্ট পিরিয়ডকে বলা হচ্ছে যে ডেমোগ্রাফিক উইন্ডো অফ অপরচুনিটি। আমাদের দেশে যদি দেখেন যে আমাদের দেশে কারেন্টলি অ্যাডোলেসেন্ট পপুলেশন প্রায় 36 মিলিয়ন, যেটা আমাদের কারেন্ট পপুলেশনের মোর দেন 1/5। এবং 2022 সালের একটা স্টাডি বলছে যে 0 থেকে 14 বছর বয়সী জনসংখ্যা আমাদের দেশের টোটাল জনসংখ্যার প্রায় 25%। অনেক হিউজ পপুলেশন। এবং এই পপুলেশনেরকে বলা হচ্ছে, এই পপুলেশনে যদি আমরা ইনভেস্ট করি, আমরা রিটার্ন পাবো ট্রিপল ডিভিডেন্ড, অর্থাৎ 3 গুণ রিটার্ন। কিরকম? এক তো ইমিডিয়েট একটা বেনিফিট আমরা পাচ্ছি, এই পপুলেশন যারা ক্রাইসিসে আছে, যারা পরবর্তীতে যদি ক্রাইসিসটা রিজলভ করা না হয়, এরপরে হয়তো আমরা আলাপ করতে পারি ক্রাইসিসটা ট্রিগার করে কি নিয়ে, তাহলে রিজলভের বিষয়টাও আসবে। যেমন যদি এটা রিজলভ যদি আমরা না করি, তাহলে পরবর্তীতে কনসিকুয়েন্স তার জন্য ভালো হলো না, সে একটা ভালো অ্যাডাল্টহুড পেল না, সে নিজে অসুস্থ হয়ে জীবনযাপন করলো, সে ফুল পারফরমেন্স দিতে পারলো না। সো ইমিডিয়েটলি তাকে আমরা সেভ করতে পারলাম। দুই হচ্ছে, এই বাচ্চাটা যখন অ্যাডাল্ট হলো, তখন আমরা একটা ফুল ফাংশনিং হেলদি অ্যাডাল্ট পেলাম, যে কান্ট্রির জন্য কন্ট্রিবিউশন রাখতে পারে, ফ্যামিলির জন্য কন্ট্রিবিউশন রাখতে পারে। এবং থার্ডলি, যেটা ট্রিপল ডিভিডেন্ড, সে যখন প্যারেন্ট হবে, সে তখন সুন্দর একজন ভালো মনের প্যারেন্ট হবে, সে জানবে তার বাচ্চার ক্রাইসিসে তাকে কিভাবে রোল, সে তার পরবর্তী প্রজন্মকে। সো উই আর গেটিং এ বেটার জেনারেশন ইফ উই আর অ্যাওয়ারিং আওয়ারসেলফ নাও। সো এই জন্য অ্যাডোলেসেন্টকে মনোযোগ দেওয়া এত জরুরি। জি আপু, ক্রাইসিসের কথা বলছিলেন, যেটা ট্রিগার ফ্যাক্টরগুলো কি, তো সেই জায়গা থেকে জানতে চাই যে একজন কিশোর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? থ্যাংক ইউ। প্রথমে আমরা একটু ট্রিগারিং ফ্যাক্টরগুলো বলি, তারপরে সিমটমগুলো বলতে পারি। ট্রিগারিং ফ্যাক্টর বলতে অ্যাডোলেসেন্ট ক্রাইসিস অনেকেই বলে যে এটা একটা আসলে নর্মাল হিউম্যান এক্সপিরিয়েন্সের প্রসেস। যখন সে সেলফ এক্সপ্লোরেশন, সেলফ হেল্প এবং বাবা মার সান্নিধ্য পেয়ে সে তার আইডেন্টিটিটা পেয়ে গেল, তার ক্রাইসিস রিজলভ হয়ে গেল, প্রবলেম হলো না। কিছু কিছু ক্ষেত্রে এটা ফেইলিওর হয়, ডেভেলপমেন্টাল ফেইলিওর হয় এবং ক্রাইসিসটা রিজলভ হয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সট্রা ট্রিগারিং ফ্যাক্টরও কাজ করে।
যেমন কি ট্রিগারিং ফ্যাক্টর হতে পারে, যেমন আমি প্রথমেই বলেছি যে বাবা মার সাথে অ্যাটাচমেন্টটা ছোটবেলা থেকে সিকিউর না হয়ে যদি ইনসিকিউর অ্যাটাচমেন্টে বড় হতে থাকে, বাচ্চা কিন্তু বাবা মার কাছে সিকিউর ফিল করছে না, বাবা মাকে ক্রাইসিসে পাচ্ছে না, এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর। দ্বিতীয় ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে বাবা মার প্যারেন্টিং স্টাইলটা যখন অ্যাপ্রোপ্রিয়েট না হয়ে হেলিকপ্টার প্যারেন্টিং হয়ে গেল, নেগলেক্টফুল প্যারেন্টিং হয়ে গেল, বাচ্চা বাবা মাকে পেল না, সো বাচ্চা তার ক্রাইসিসটা কিভাবে সলভ করবে সে জানতে পারল না। দ্বিতীয় ট্রিগারিং ফ্যাক্টর। তৃতীয় ট্রিগারিং ফ্যাক্টর কি আছে, যেমন ফ্যামিলি কনফ্লিক্ট, বাবা মার মধ্যে কনফ্লিক্ট আনফর্চুনেটলি, অথবা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের মধ্যে কনফ্লিক্ট, বাচ্চার জন্য এটা খুবই ভয়াবহ হতে পারে। তারপর কি হতে পারে, যেমন একাডেমিক প্রেশার, আমাদের দেশে খুব প্রচুর। আমাদের দেশে রিসেন্টলি কিছু গবেষণা বলছে আমাদের দেশের অ্যাডোলেসেন্টরা যেই বিষয়গুলোতে সবচেয়ে বেশি চাপ অনুভব করে তার মধ্যে 1 নম্বর আছে একাডেমিক প্রেশার, ফ্রম প্যারেন্টস, ফ্রম স্কুল। একদমই। সো একাডেমিক প্রেশার অনেক সময়, একটা কথা, আমাদের একজন শিক্ষক আছেন, আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক, উনি একটা কথা বলেন যে ঝড়ে কিন্তু সব গাছ পড়ে না, কিছু গাছ পড়ে। সো এই কিছু গাছ আসলে কারা, যারা প্রেশার ঠিক মতো নিতে পারে না, যে চাইল্ডহুডের আবার আমাদের ফিরতে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। তো যারা প্রেশারটা ঠিকভাবে নিতে পারছে না তাদের জন্য প্রেশার, একাডেমিক প্রেশার একটা ট্রিগারিং ফ্যাক্টর। আরেকটা খুব কমন ট্রিগারিং ফ্যাক্টর আছে যেটা আমরা গার্ডিয়ানরা অনেক সময় সচেতন থাকি না, সেটা হচ্ছে বুলিং। স্কুলে, কলেজে, একাডেমিক পরিবেশে বা গ্যাদারিং এ বুলিং ইজ ভেরি কমন। পরিবারের মধ্যেও আমরা দেখি, পরিবারের মধ্যেও খুবই কমন। সো সব বাচ্চা তো বুলিংটা স্বাভাবিকভাবে নিতে পারে না, সবাই এতটা রেজিলিয়েন্ট হয় না, সবাই এতটা সাহসী হয় না যে বুলিংটা স্বাভাবিকভাবে নিয়ে সেটা রেসপন্স করতে পারবে। অনেক ধন্যবাদ আপু, আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয় নিয়ে আরো আলোচনা শুনবো, আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যা ও মনের যত্ন। আমাদের সাথে আছেন ডক্টর সুমাইয়া বিনতে জলিল, শিশু মনোরোগ বিশেষজ্ঞ। আপু, আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম, এবং এই যে সুস্থ বিকাশ আমরা যদি আসলে নিশ্চিত না করতে পারি, সেই ক্ষেত্রে কি কি ধরনের মানসিক সমস্যা তাতে দেখা দিতে পারে? ধন্যবাদ। আসলে গবেষকরা বলছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যদি আমরা এই ক্রাইসিসটা রিজলভ না করতে পারি, ডেভেলপমেন্টাল ফেলিওর হয়, তখন 2 ধরনের সমস্যা হতে পারে। এক হতে পারে বাচ্চা অনেক জেদি আচরণ করছে, বাচ্চা বাবা মার সাথে অনেক গ্যাপ বেড়ে যাচ্ছে, বাবা মার কোনো কথাই শুনছে না, এবং দেখা যাচ্ছে যে বাবা মা যেটা বলছেন বাচ্চা অপোজিট আচরণ করছে, এবং এই কারণে বাবা মা একই কথা বারবার বলছে, এবং সেই বারবার বলা কথাগুলো যেন তাদের কাছে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ, এবং তাদের জন্য এটা কোনো মিনিংফুল আলাপ হচ্ছে না। বাচ্চা রেবেলিয়াস আচরণ করতে পারে, বাচ্চা ডিমান্ডিং আচরণ করতে পারে, এবং দেখা যাচ্ছে যে এটা তার একাডেমিক পারফরমেন্সকে অনেক খারাপ করে ফেলছে। তার যে সামাজিক দায়বদ্ধতা সেগুলো সে পূরণ করতে পারছে না, বন্ধু তৈরি করতে পারছে না, একা হয়ে যায় বাচ্চাটা। এবং একা হয়ে যাওয়ার ফলে যেটা হয়, দ্বিতীয় সমস্যাটা, অর্থাৎ বিভিন্ন ধরনের মানসিক রোগ তৈরি হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাই যে ইন্টারনেট অ্যাডিকশন, সাবস্টেন্স অ্যাডিকশন, মাদকাসক্তি থেকে শুরু করে পর্ণাসক্তি পর্যন্ত হতে পারে, এবং সবচেয়ে ভয়াবহ এবং আত্মহত্যার চিন্তাও হতে পারে। আত্মহত্যার চিন্তা, আত্মহত্যার চেষ্টা, এবং যেটাকে আমরা বলি সেলফ হার্ম বিহেভিয়ার খুব বেশি বেড়ে যায়। এবং আমরা দেখেছি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু আত্মহত্যার হার সবচেয়ে বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের খুবই রিসেন্ট একটা গবেষণায় দেখা গিয়েছে অলমোস্ট 4.7%, মানে 100 জনের ভিতরে অলমোস্ট 5 জন অ্যাডোলেসেন্ট কোনো না কোনো সময় সেলফ হার্ম বিহেভিয়ার দেখায় এবং আত্মহত্যার চিন্তা তাদের মধ্যে আসে, যেটা খুবই ভয়াবহ। যদি আমরা ক্রাইসিসটাকে আইডেন্টিফাই না করতে পারি, সময় মতো রিজলভের দিকে না যেতে পারি, তাহলে এরকম কনসিকুয়েন্স হতে পারে। আরেকটা কি ধরনের কনসিকুয়েন্স হতে পারে, বাচ্চার আরেক ধরনের যেটা হয়, যেমন এটাও কিন্তু এক ধরনের ক্রাইসিস, যে যাই হচ্ছে লাইফে শুধু বাবা মার মতো করেই সে শোনার চেষ্টা করছে, শুধু বাবা মার প্রতি নির্ভর করছে যে বাবা মাই আমার সমস্যাটা সলভ করে দিবে, বাবা মাই আমার পারবে জিনিসটা বুঝতে, আমি তো পারবো না, আমি তো বুঝি না, আমি তো জানি না। এক্স্যাক্টলি। সো বাচ্চার কিন্তু সেলফ কনফিডেন্সই তৈরি হয় নাই, বাচ্চার সেলফ এস্টিম অনেক কমে যায়, বাচ্চা মনে করে সে নিজে কোনো ক্রাইসিস সলভ করার জন্য তৈরি না। আলটিমেটলি এই বাচ্চাটা যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন সে কোনো ধরনের সমস্যা কনফ্রন্ট করতে পারে না, যে কোনো সমস্যা হলে সে গুটিয়ে যায়,
যে কোনো সমস্যা হলে সে কষ্ট পেয়ে যায় এবং নার্ভাস হয়ে যায়, সে যে কীভাবে ব্যাটেল করবে। সো এই দুই ধরনের কনসিকোয়েন্স হতে পারে যদি আমরা ট্রিট না করি। জি আপু, এই বিষয়ে কিছু কেসগুলো আমি যদি একটু বলি, যে অনেক অ্যাডোলেসেন্ট যারা এখন অ্যাডাল্টহুডে হয়তো চলে গেছে, তারা হয়তো বলে যে আমাকে তো বাবা মা কখনো ওই বয়সটাতে মিশতে দেয় নাই, কারণ আমি কোনো সঙ্গদোষে পড়ে যাব কিনা সেই বিষয়গুলো, কিন্তু এখন তো আমি আর মানুষের সঙ্গে মিশতে পারি না। তো আসলে এই যে এটা একটা বড় একটা বিষয়, যে বাবা মার সাথে কিন্তু পরবর্তীতে কনফ্লিক্ট তৈরি হয়, যে তোর তো মানুষের সঙ্গে মিশতে পারছিস না, তখন কিন্তু একটা সময় আমরা সেই মানুষটাকেই সবসময় ভিকটিম করছি, ব্লেমিং করছি বা কিছু করছি, কিন্তু আমরা তার ব্যাকগ্রাউন্ডে দেখছি না যে আমরাও তো একটা সময় তাকে মিশতে দেই নাই, সোশ্যাল স্কিলগুলো তার ডেভেলপ করে নাই, সামাজিক দক্ষতার জায়গাগুলো। তো সেই সময়টাতে একটা বন্ধু নির্বাচনের সময় বা তার যখন ফ্রেন্ডস হবে, তখন বাবা মার ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? থ্যাংক ইউ। এই জন্য না আমরা বলি যে বাবা মা বাচ্চাদের সাথে ওই সময়টায় ছোটবেলা থেকেই কানেক্ট করবে বেশি, কারেক্ট করবে কম। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা প্র্যাকটিস। ব্যাপারটা এমন হবে না যে 14 years old আমার ছেলেকে আমি হঠাৎ করে বললাম যে তুমি ওর সাথে মিশতে পারবে না। দিস ইজ নট গোইং টু হ্যাপেন দিস ওয়ে। ও কখনো এটা নিবে না। সো ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি আর্লি চাইল্ডহুড, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যারা আমার বাবা মা আমার ইন্টারভিউ দেখছেন, তারা হয়তো এখান থেকে উপকৃত হতে পারেন এটা ভেবে যে আসলে তাহলে আমরা কতটুকু কারেক্ট করব, কতটুকু কানেক্ট করব। সায়েন্স বলছে, সাইকোলজি বলছে আমরা 80% কানেক্ট করব, 20% কারেক্ট করব। অর্থাৎ একটা বাচ্চা দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই হয়তো খেয়াল করলে দেখবেন, আপনি আপনার বাচ্চার সাথে দিনে যতটুকু টাইম স্পেন্ড করেন, যতটুকু কথা বলেন, সবসময় আপনি তাকে কিছু শেখানোর চেষ্টা করছেন, সবসময় তাকে কারেক্ট করছেন। এখানে যেও না, ওভাখানে মিশো না, ওভাবে তাকিও না, ওদিকে ওইটা জামাটা পরো না, এই জিনিসটা খেও না, এখন বসে থেকো না, এখন ঘুমিও না, সবসময় ইউ আর কারেক্টিং দ্য চাইল্ড। তো আলটিমেটলি যেটা হয়, বাচ্চা কিন্তু বাবা মার সাথে কানেক্ট করতে পারে না, ইমোশনাল কানেকশনটা ছুটে যায়। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেও যখন বাবা মা তাকে বলবে তুমি অমুকের সাথে মেশো না, অমুক তোমার জন্য ভালো হবে না, সেই জিনিসটা নিবে না। কারণ সে সবসময় দেখেছে বাবা মা তাকে কারেক্টই করছে এবং তার সেলফ এস্টিম অলরেডি কম। সে জানে যে সে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। অথবা সে যদি অন্যরকম একটু রেবেলিয়াস বাচ্চা হয়, তাহলে সে বলবে যে না, আমি আর এত কারেকশন নিতে পারবো না, আমি এখন আমার মতো চলবো, হুইচ ইজ অলসো ব্যাড। তাহলে বাবা মা যদি পটেনশিয়ালি দেখেনও যে কারোর সঙ্গ হয়তো তার বাচ্চাটার জন্য বেটার হচ্ছে না, উনি কিন্তু তখন না করার সুযোগটা পাবেন না। অথবা একটা কনস্ট্রাকটিভ অ্যাডভাইস যে তুমি তার সাথে মিশছ, সে কেমন, সে কি বলছে তোমাকে, তোমরা কোথায় যাচ্ছ, কি করছো, একটা সুপারভিশন যেটা বাবা মা করা উচিত অ্যাডোলেসেন্টে, একটা মনিটরিং, ওই সুযোগটা কিন্তু বাবা মা পাচ্ছেন না। কাজেই বাচ্চাটার সাথে কানেকশনটা শুরু থেকেই তৈরি করতে হবে। এবং আমরা বলি যে 80% ইম্পর্টেন্স দেন আপনি কানেকশনে, 20% ইম্পর্টেন্ট জিনিস আপনি কারেক্ট করেন। অর্থাৎ সাপোজ সারাদিনে 10টা কারেকশন আমি তাকে দিচ্ছি, ছোট ছোট ছোট, স্বরে ওটা এভাবে লিখো, হাতটা এভাবে ধরো, এগুলো আমি দিব পরের ধাপে, আজকেই না। আজকের জন্য ইম্পর্টেন্ট কারেকশনগুলো দিই আজকে, আমি তার সাথে কানেক্ট করি বেশি, একটা সম্পর্ক তৈরি করি, যাতে সে আমাকে সেফ প্লেস মনে করে। সে যার সাথে মিশছে, কিভাবে বন্ধু নির্বাচন করছে, তার ওখান থেকে সে কি শিখে আসছে, যাতে আমি এটা মনিটরিং করতে পারি। আর এটাও সাইকোলজি বলছে যে বাচ্চার, যে একটু আগে বললাম রেজিলিয়েন্স, বাচ্চার মানে যে কোনো আঘাত সহ্য করার যে ক্ষমতা এবং আগের মানসিক অবস্থায় ফিরে আসার যে ক্ষমতা, এটা ডিটারমাইন করার জন্য কিন্তু বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের মানুষের সাথে মিশতে দেওয়া সাইকোলজি বলছে। এতে করে বাচ্চার সোশ্যাল স্কিল ডেভেলপ করে। কারণ একটা টিপিক্যাল গণ্ডির ভিতরে যদি আমরা বড় হই, আমরা যখন বড় হব আমাদের গণ্ডিটা তো ছোট থাকবে না, একদম গ্লোবাল একটা জায়গায়, গ্লোবাল একটা প্ল্যাটফর্মে আমরা বড় হব এবং আমরা ভালো মন্দ, আমার জন্য কোনটা প্রয়োজন, আমার জন্য কোনটা প্রয়োজনীয় না, ভদ্রতা, সামাজিক বিকাশ, কথা বলা, মানুষকে বোঝার চেষ্টা করা, এমপ্যাথি, এগুলো তো তৈরি হবে না। কারণ আমি খুব লিমিটেড, শুধু আমার যেমন বাবা মার একটা টেন্ডেন্সি থাকে যে আমি আমার বাচ্চাদেরকে শুধু ভালো ছাত্রদের সাথে মেশাবো, হ্যাঁ, বা রোল 1 2 3 এর বেশি তুমি কিন্তু মিশতে পারবে না, রোল 1 এর পাশে গিয়ে বসো, হ্যাঁ, ছুটি শেষে তার হাত ধরে ধরে বের হও, একদমই। দিস ওয়াজ, এটা ফ্যাক্ট, আমাদের দেশে হয়। কিন্তু সাইকোলজির প্রমাণ সহ, মানে এভিডেন্স বেস বলছে যে এতে করে বাচ্চা পরবর্তীতে প্রবলেমে পড়ে। কারণ সে একটা জায়গায় কাজ করতে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে, ব্যবসা করছে, বিয়ে করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, শি ইজ গেটিং মিক্সড উইথ লট অফ পিপল। সে মানুষ চিনতেই ভুল করবে, কারণ তার তো লিমিটেড এক্সপোজার। তো সব বয়সী, সব শ্রেণী পেশার, সব বৈশিষ্ট্যের মানুষের সাথে মেশানো। এবং হ্যাঁ, এখানেও কি রিস্ক নেই? অবশ্যই। আমাদের দেশে অ্যাবিউসের হিস্ট্রি আছে, আমরা সব মানুষকে চিনি না, কে কেমন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে জানি না।
সো এইখানে আসলে প্যারেন্টসের মনিটরিং মিশতে হবে এবং তাকে অ্যাওয়ার করা যে কোন কোন রিস্ক চিনতে শেখানো, রিস্ক ফ্যাক্টরগুলো চিনতে শেখানো। সে যদি নাই মিশে সে কিভাবে বুঝবে যে ও আমার জন্য ঠিক আছে, শি ক্যান বি মাই ফ্রেন্ড, আর মেবি তার সাথে আমার বন্ডিংটা হচ্ছে না, আমরা হয়তো একটা ভদ্রতার সম্পর্ক রাখবো, মেবি আমরা বেস্ট ফ্রেন্ডস হব না। এই যে একটা ইনস্টিংক্ট, ওই যে একটা কথা আছে না যে দ্বার বন্ধ করে দিয়ে যদি ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। সো মনিটরিং এর মাধ্যমে, মানে এরিক এরিকসনই বলেছে যে ইন্ডিভিজুয়ালিটি বাচ্চা তৈরি করতে দিতে হবে, কিন্তু কানেক্টেডনেসের মাধ্যমে, অর্থাৎ ফ্যামিলি, ফ্রেন্ডস এবং সিকিউর বেইজের সাথে বাচ্চা থাকবে, সেই সাথে ইন্ডিভিজুয়ালিটিটাকেও সে এক্সপ্লোর করবে। আমরা জানি যে অপোজিট জেন্ডারের প্রতি আসলে একটা কানেকশন ফিল করে, তো এই সময়টা কিন্তু বাবা মারা অনেক বেশি কশাস হয়ে যায় যে আমার বাচ্চা আসলে কার সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে আমরা দেখি যে এই সময় সবচেয়ে কিন্তু ভুল সঙ্গী নির্বাচনের একটা বিষয় থাকে, সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের কষ্টও পাচ্ছে এবং সেটা তাদের একাডেমিক পারফরমেন্সও ফল করাচ্ছে। এই জায়গাটা আসলে তারা কিভাবে নিজেদেরকে তখন ম্যানেজ করতে পারে? থ্যাংক ইউ। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আসলে, কারণ আমাদের তো আমরা ইন্ডাস্ট্রিয়াল এরা থেকে এখন ইনফরমেশন এজে চলে আসছে। সো মেবি 15-20 ইয়ার্স আগেও একটা অ্যাডোলেসেন্টের বাচ্চার একটা রিলেশনশিপ থাকতে পারে, ইন্টারেস্টের জায়গা থাকতে পারে, এটা খুব ওয়েল অ্যাকসেপ্টেড ছিল না আমাদের সোসাইটিতে। প্যারেন্টসরা হয়তো কিছু কিছু প্যারেন্টস হয়তো সেটা অ্যালাউ করতেন বা পজিটিভলি নিতেন বা আন্ডার অবজারভেশন রাখতেন, বাট এখন যদি আমরা দেখি সোসাইটিতে ইটস প্রিটি কমন। Right. With the development of information, with the availability of internet, everybody is connected to somebody. So এখানে সবকিছুর ক্ষেত্রেই প্যারেন্টসের সাথে বাচ্চার ওপেন কমিউনিকেশন, মনিটরিং এর সুবিধা থাকা এবং শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্ট যখন কারোর প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করছে, তার সাথে যখন সে কথা বলছে, মিশছে, প্যারেন্টসের সাথে যদি তার কমিউনিকেশনটা ওপেন থাকে, পর্যাপ্ত শেয়ারিং থাকে, প্যারেন্টস ওপেন আপ করতে পারবে। প্যারেন্টস বুঝতে পারছে যে আমার বাচ্চা কার সাথে কথা বলছে, কার সাথে বের হচ্ছে, কার সাথে দেখা করছে, কিভাবে চলছে। প্যারেন্টস জিনিসটাকে মনিটরিংয়ের আন্ডারে রেখে বাচ্চাকে এইভাবে গাইড করতে পারে। অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল, আসলে যেটা বললাম যে নো সাইজ ফিটস অল। রাইট। প্যারেন্টস কেমনভাবে বাচ্চাকে বড় করতে চাচ্ছেন, বাচ্চা এক্স্যাক্টলি কী চাচ্ছে, বাচ্চার নিড কেমন, বাচ্চা কার সাথে মিশছে, কোন অ্যাসপেক্টে মিশছে, কি চিন্তা করছে, এই অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। বাট মোটা দাগে তাকে এটা বলা যায়, বাবা ইউ আর অ্যালাউড টু হ্যাভ এ ফ্রেন্ড, তুমি ফ্রেন্ড ডেভেলপ করতে, ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারো, লেটস হ্যাভ এ ওপেন ডিসকাশন, কার সাথে যাচ্ছ, কোথায় যাচ্ছ, আমাদেরকে আপডেটেড রাখবে, এনি প্রবলেম ইউ ফেস আমাদেরকে ইনফর্ম করবে। এবং সেই সাথে তোমার ডেইলি লাইফের যে রেসপন্সিবিলিটি, তোমার স্টুডেন্ট হিসেবে রেসপন্সিবিলিটি, বাবা মার প্রতি রেসপন্সিবিলিটি, নিজের রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো তুমি মেনটেন করবে। আসলে এমন তো কোনো ফিক্স ক্রাইটেরিয়া হয় না যে এমন ফ্রেন্ডের সাথে মিশো, এরকম না, বিকজ ইন্ডিভিজুয়ালি এটা আসলে একটা ভালো লাগার বিষয় থাকে, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে, কমফোর্টেবিলিটি থাকে, অনেকে জাস্ট একটা ফ্রেন্ডশিপও তৈরি করে। সো ফ্রেন্ডশিপটাকে হাইলাইট করে, যেহেতু তাকে এটা বুঝিয়ে বলা যে ইউ আর passing a transitional period, so it's very difficult for us to give you a decision right now, or yourself to take a decision right now. You cannot right now, so let's just take time. Right. Let's just roll with the time. Consider the friendship. এদিকে মনোযোগ দাও, তোমার রেসপন্সিবিলিটি গুলো পালন করো, আমাদের সাথে শেয়ার করো, and let's see what happens. শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এই ক্ষেত্রে আসলে কি হতে পারে? কারণ এই সময়টা তো একটা লম্বা সময় একটা বাচ্চা কিন্তু পার করে তার শিক্ষা প্রতিষ্ঠানে, তো সেটার ভূমিকার জায়গাগুলো যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাপক, কারণ আমাদের অ্যাডোলেসেন্টরা বা আমরাও ছোটবেলায় একটা বড় সময় শিক্ষা প্রতিষ্ঠানে কাটিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম কথা যেটা হতে পারে যে যারা শিক্ষকরা আছেন, তারাও এক গার্ডিয়ান, তারা যেটা মেনটেন করতে পারেন যে বাচ্চা যেন ওখানে কোনো ট্রিগারিং বা বুলিং এর শিকার না হয়। টিচাররাও অনেক সময় অনেক নেগেটিভ কমেন্টস করে ফেলেন, অনেক সময় টিচাররা দেখেন যে হয়তো গ্রুপিংস হচ্ছে ক্লাসে, যেটা যে বাচ্চাটা লেফট আউট একা আছে তার জন্য কিন্তু এটা কষ্টের। এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে বুলিং হচ্ছে, তার সেক্সুয়াল ইন্টারেস্ট নিয়ে বুলিং হচ্ছে, তার ড্রেস আপ নিয়ে বুলিং হচ্ছে, খুব সাটল ভাবে হয়, কিন্তু বাচ্চাটার কিন্তু ক্রাইসিসটা তখন বেড়ে যায়। তো শিক্ষকের এই ভূমিকাটা থাকতে পারে। দুই হচ্ছে, যদি শিক্ষক মনে করে যে বাচ্চার সাডেন চেঞ্জ অফ বিহেভিয়ার হচ্ছে বা বাচ্চার একাডেমিক পারফরমেন্স সাডেনলি খারাপ হয়ে যাচ্ছে, আগে সে যেমন ছিল, তাহলে উনি আইডেন্টিফাই করতে পারেন যে কোনো একটা প্রবলেম আছে। কারণ এই জিনিসটা হয়তো প্যারেন্টসরা জানেন না যে তার পারফরমেন্স খারাপ হচ্ছে, সে হয়তো ক্লাসে আগে রেসপন্স করতো, এখন সেভাবে রেসপন্স করছে না, হয়তো সে আগে যে ফ্রেন্ডের সাথে ঘুরতো এখন সে ফ্রেন্ডের সাথে ঘুরছে না, একা হয়ে পড়ছে অথবা বদমেজাজি হয়ে পড়ছে। আইদার ওয়ে শিক্ষক সেটা নোটিস করতে পারেন, শিক্ষক সেটা অবজার্ভ করতে পারেন যে আসলে
ক্লাসরুমে কোনো কারণে এটা হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করে উনি সেটা রেকটিফাই করার চেষ্টা করতে পারেন যদি ক্লাসরুমের ভিতরে হয়, অথবা প্যারেন্টসকে ইনফর্ম করতে পারেন যে আমার মনে হয় যে ওর এরকম কোনো প্রবলেম হচ্ছে কিনা। কিন্তু সর্বাবস্থায় বাচ্চার প্রতি এমপ্যাথি এবং বাচ্চার স্ট্রেংথকে ফোকাস করে, কখনো হার্শ ক্রিটিসিজম করে না, কোনো হার্শ পানিশমেন্টের মধ্যে গিয়ে না, সবার সামনে তাকে ডিসরেসপেক্ট করে না, তাকে ফিজিক্যাল পানিশমেন্টের মধ্যে গিয়ে না যাতে তার সেলফ এস্টিম আরও কমে যায়, এমন কিছু না করে। কাজে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক একটা ভূমিকা আছে। এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে মানসিক স্বাস্থ্য দেওয়ার জন্য, স্বাস্থ্যের ওয়েলবিং এর জন্য কেউ না কেউ থাকেন, স্টুডেন্ট কাউন্সিলর থাকেন, অনেক সময় সাইকিয়াট্রিস্টরা ভিজিটে যান। এগুলো যদি রেগুলার বেসিসে করা হয় তাহলে আমার শিক্ষকদেরও যদি প্রাথমিক প্রশিক্ষণের আওতায় আনা যায়। অ্যাবসলিউটলি, ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। সো এই প্রাথমিক প্রশিক্ষণ যাতে আমরা আইডেন্টিফাই করতে পারেন এবং রেগুলার বেসিসে বাচ্চারা যদি তাদের প্রবলেমগুলো শেয়ারিং এর একটা প্র্যাকটিসে বেড়ে ওঠে, তাহলে আমার মনে হয় তাদের এই যে একাডেমিক ওয়েলবিংটা কিন্তু এনশিওর হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ আপু। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি এটুকু বলতে চাই যে আসলে লাইফ কিন্তু একটা ডেস্টিনেশন না, লাইফ একটা জার্নি। সো আলটিমেটলি জার্নির প্রতিটা অংশ, প্রতিটা ফেজই এনজয়েবল। একটা বাচ্চা যখন, যেহেতু আজকে অ্যাডোলেসেন্ট ক্রাইসিস নিয়ে কথা হচ্ছে, একটা বাচ্চা যখন অ্যাডোলেসেন্টে যাবে, সেই অ্যাডোলেসেন্টের পুরো প্রসেসটাই একটা আনন্দময় অভিজ্ঞতা হতে পারে যদি প্যারেন্টস সঠিক সাপোর্টটা দেয়। কাজেই বাচ্চার সাথে ওপেন আপ হন, বাচ্চার ইমোশনাল ভোকাবুলারিগুলো জানার চেষ্টা করেন, বাচ্চার সাথে কোয়ালিটি এবং টাইম স্পেন্ড করেন যাতে কানেকশনটা ভালো হয়। তাহলেই আমরা অ্যাডোলেসেন্ট ক্রাইসিসটা অ্যাভয়েড করতে পারবো এবং একটা সুন্দর অ্যাডাল্টহুড নিশ্চিত করতে পারবো। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর টিভিকেও ধন্যবাদ। আজকের শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং আজকে যারা কিশোর তারা যদি একটা সুস্থ মানসিকতা দিয়ে বেড়ে উঠতে পারে, তারা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আরও অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের সমাজকে, আমাদের দেশকে, এবং সুন্দর একটা জাতি আমরা গঠন করতে পারবো। আমরা একজন কিশোরীর মানসিক স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হই, নিজেদের প্রতি একটু সচেতন হই এবং আশেপাশের মানুষের মনের খেয়াল রাখি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।